আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ ভারতের। মুসলমানদের রুখতে নতুন কৌশল নিচ্ছে মোদি ও নেতানিয়াহু। আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় ইরান। হোয়াইট হাউসে নতুন মাথাব্যথা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মুখে তেহরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। সোমবার ২৩ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি সতর্কবার্তায় সে দেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট বা অন্য যে কোনো মাধ্যমে দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ইরানের বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী ইরানে বর্তমানে প্রায় ১০,০০০ ভারতীয় নাগরিক অবস্থান করছেন। নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা এখনও ইরানে রয়েছেন তারা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন এবং সব ধরনের বিক্ষোভ বা গণজমায়েত এড়িয়ে চলেন। এছাড়া স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখতে এবং নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেও নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। এই সতর্কবার্তাটি এমন এক সময়ে এলো যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রস্তুতি চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সফরকে একটি নতুন জোট গঠনের অংশ হিসেবে অভিহিত করেছেন, যা মূলত মধ্যপ্রাচ্যের প্রতিকূল শক্তিগুলোকে মোকাবিলায় কাজ করবে। তবে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে ঘনিষ্ঠ সম্পর্ক বাড়ালেও ভারত ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে আসছিল। বিশেষ করে চাবাহার বন্দর উন্নয়নের মতো কৌশলগত প্রকল্পে দুই দেশ অংশীদার। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন হামলার সম্ভাবনা জোরালো হওয়ায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়াদিল্লি এই কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোট করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তার মতে, যা মূলত উগ্রবাদী শক্তির বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করবে। রোববার ২২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরকে কেন্দ্র করে এই পরিকল্পনার কথা জানান তিনি। নেতানিয়াহু এই জোটকে একটি হেক্সাগন বা ষড়ভুজাকৃতির জোট হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ভারত একটি প্রধান অংশীদার হিসেবে থাকবে। ইসরায়েলি নেতার মতে, এই জোটটি মূলত দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে। একটি হল ইরান নেতৃত্বাধীন শিয়া অক্ষ এবং অন্যটি হল বর্তমানে মাথাচাড়া দিয়ে ওঠা উগ্র সুন্নি অক্ষ। নেতানিয়াহু জানান, ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস এবং এশিয়া, আফ্রিকা এবং আরব বিশ্বের আরও বেশ কিছু দেশ এই জোটের অন্তর্ভুক্ত হবে, যারা ইসরায়েলের সঙ্গে সমমনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় জানান, ভারত ও ইসরায়েলের মধ্যে উদ্ভাবন, বিশ্বাস এবং অগ্রগতির যে মজবুত বন্ধন রয়েছে, ভারত তাকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ অন্যান্য শিয়া সশস্ত্র গোষ্ঠীর শক্তি কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই নতুন জোট সেই কৌশলকে আরও বিস্তৃত করবে। তবে নেতানিয়াহুর এই উগ্র সুন্নি অক্ষ বলতে ঠিক কাদের বুঝিয়েছেন তা স্পষ্ট না করলেও এর আগে তিনি মুসলিম ব্রাদারহুডকে এই তালিকায় প্রধান শত্রু হিসেবে উল্লেখ করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে তুরস্ক এবং সৌদি আরবের মতো বড় সুন্নি দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বিশেষ করে গাজায় চলমান হত্যাযজ্ঞের কারণে সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে এবং আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াটিও এখন হুমকির মুখে। এই ভূ-রাজনৈতিক টানাপড়নের মধ্যেই নেতানিয়াহু ভারত ও অন্য মিত্রদের নিয়ে এই নতুন হেক্সাগন জোটের স্বপ্ন দেখছেন। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমান আবারও দুর্ঘটনার শিকার হয়েছে। বিমান ঘাঁটিতে অবতরণের সময় ফাইটার জেটটি বিধ্বস্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রোববার ২২ ফেব্রুয়ারি প্রকাশিত ভারতীয় বিমানবাহিনীর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিমানবাহিনীর ভাষ্য অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ উড্ডয়ন শেষে অবতরণের সময় যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাইলট গুরুতর আঘাত ছাড়াই প্রাণে রক্ষা পান। এটি তেজাস বহরের তৃতীয় বড় দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চ মাসে।
সে সময় রাজস্থানের জয়সালমীরের কাছে প্রদর্শনী শেষে ফেরার পথে একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অবতরণের চূড়ান্ত পর্যায়ে নিয়ন্ত্রণ হারালে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে। প্রদর্শনী উড্ডয়নের সময় একটি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ওই ঘটনায় পাইলট নিহত হন। ঘটনাটির তদন্ত এখনও চলমান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু আলোচনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক কিছু নয়। তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো অস্থায়ী সমঝোতা হওয়ার খবরের কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলেই কেবল বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাইরে ছড়িয়ে পড়া এসব দাবি কোনোভাবেই নিশ্চিত নয়। পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফের মন্তব্য প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য নতুন কিছু নয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ইরানের রাজনৈতিক অভিধানে নতি স্বীকার বা আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। গত ৪৭ বছর ধরে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করাই ইরানের প্রধান লক্ষ্য। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকে পরমাণু স্থাপনা পরিদর্শনে কোনো বিশেষ শর্ত দেওয়া হবে না বলেও তিনি জানান এবং জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিমান ও নৌবাহিনীকে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়েও সতর্ক বার্তা দেন বাঘাই। তিনি বলেন, এখন থেকে পারস্য উপসাগর এবং আশেপাশের অঞ্চলে ইইউভুক্ত ২৭টি দেশের সামরিক উপস্থিতিকে ইরান ভিন্ন দৃষ্টিতে দেখবে, যার পরিণতি হবে ভয়াবহ। এছাড়া মধ্যস্থতাকারী দেশ ওমান সফর বা নতুন কোনো প্রস্তাব পাঠানোর বিষয়েও লারিজানির সম্ভাব্য সফর সম্পর্কেও তিনি কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি। বৃহস্পতিবারের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত আলোচনা প্রসঙ্গে বাঘাই জানান, তেহরান আলোচনার মাধ্যমে সময় ক্ষেপণ করতে চায় না এবং তারা একটি চূড়ান্ত ও অর্থবহ ফলাফলের জন্য প্রস্তুত। তবে কোনো পক্ষ যদি একতরফাভাবে তাদের দাবি চাপিয়ে দিতে চায়, তবে সেই আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আলোচনার আড়ালে কোনো কারসাজি বা প্রতারণার আশ্রয় নেয় কিংবা সংঘাতের পথ বেছে নেয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে এবং যে কোনো সামরিক উস্কানির দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি সাক্ষাৎকারে ফক্স নিউজে বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি একটি ধরনের হতাশা এবং বিস্ময়ের মুখোমুখি। বিস্ময় কেন? ইরান ব্যাপক চাপ, পুনরাবৃত্ত হুমকি এবং সামরিক ক্ষমতার প্রদর্শনের পরেও পিছিয়ে যাচ্ছে না। এই বিস্ময় নিজের মধ্যে একটি স্পষ্ট বার্তা বহন করে। ট্রাম্প এবং তার দলের মতে ইরানকে এমন কিছু দুর্বল রাষ্ট্রের মতো আচরণ করা উচিত ছিল যে দেশগুলো প্রথম থেকেই অর্থনৈতিক চাপ বা সামরিক হুমকিতে তাদের কৌশল পরিবর্তন করে এবং খরচ কমানোর জন্য তাদের সমরগতিক স্বার্থের কিছু অংশ ত্যাগ করে। কিন্তু এই ধারণা শুরু থেকে একটি ভুল অনুমানের উপর তৈরি ছিল। ওয়াশিংটনের মূল সমস্যা কেবল শক্তি প্রয়োগের অভাব নয়, বরং বিপরীত পক্ষের প্রকৃতি ভুলভাবে বোঝার। মার্কিন সরকার ধরে নিয়েছে যে কোনো দেশ যদি বিধ্বংসী অর্থনৈতিক চাপ এবং স্থায়ী সামরিক হুমকার সম্মুখীন হয়, শেষমেশ সে ত্যাগ করবে। এর জন্য বিমান বাহিনী অঞ্চলটিতে প্রেরণ, উন্নত যুদ্ধবিমান মোতায়েন, বহুল প্রচারিত সামরিক মহড়া এবং পাশাপাশি নিষেধাজ্ঞার তীব্রতা, এই পদক্ষেপগুলো এই লজিকের মধ্যে নির্ধারিত হয়েছে। সর্বোচ্চ চাপ তৈরি করে তেহরানকে একতরফা দাবিতে রাজি করানো। এই মাঠের ব্যবস্থার পাশাপাশি একটি বর্ণনামূলক যুদ্ধও গড়ে উঠেছে। অনেক পশ্চিমা মিডিয়া বারবার ইরানের নীরবস্থা, আভ্যন্তরীণ অশান্তি বা অর্থনৈতিক অবনতি নিয়ে আলোচনা করেছে, এমন ইমেজ তৈরি করতে যেন তেহরান চাপে নড়বড়ে হয়ে গেছে। এমনকি কৌশলগত ভার্টিগো শব্দটি ব্যবহার করা হয়েছে, যেন তেহরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিভ্রান্ত হয়ে গেছে এবং চাপের নিচে ভেঙে পড়ছে। কিন্তু যা এখন স্পষ্ট হয়েছে তা এই চিত্রের বিপরীত। এখানে বিভ্রান্তি হচ্ছে মার্কিনদের নিজেদের মধ্যে। কেন তাদের পরিকল্পিত সমীকরণ বাস্তবে কাজ করছে না? যখন মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে বিস্তৃত সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি, স্পষ্ট বা অস্পষ্টভাবে প্রশ্ন করেন কেন বিপরীত পক্ষ রাজি হয়নি, সেই প্রশ্ন ইরান সম্পর্কে কম এবং ওয়াশিংটনের মানসিক মডেলের ধসকে আরও বেশি তুলে ধরে। ট্রাম্প বিদেশনীতি শুরু করেছিলেন চুক্তি করার মানসিকতা নিয়ে। তিনি রাজনীতি ব্যবসার লজিকের সম্প্রসারণ হিসেবে দেখতেন, এমন এক জায়গা যেখানে চাপ বাড়ালে অপরপক্ষ শেষ পর্যন্ত ছাড় দেয় এবং চুক্তি সম্পন্ন হয়। এই কাঠামোর মধ্যে প্রতিটি পক্ষের ভাঙার সীমা থাকে, যে বিন্দুতে খরচ এত বেশি হয়ে যায় যে পিছু হটা সবচেয়ে যৌক্তিক মনে হয়। কিন্তু ইরানের ক্ষেত্রে এই বিশ্লেষণ ব্যর্থ হয়েছে।
এই বিস্ময় নিজের মধ্যে একটি স্পষ্ট বার্তা বহন করে। ট্রাম্প এবং তার দলের মতে ইরানকে এমন কিছু দুর্বল রাষ্ট্রের মতো আচরণ করা উচিত ছিল যে দেশগুলো প্রথম থেকেই অর্থনৈতিক চাপ বা সামরিক হুমকিতে তাদের কৌশল পরিবর্তন করে এবং খরচ কমানোর জন্য তাদের সমরগতিক স্বার্থের কিছু অংশ ত্যাগ করে। কিন্তু এই ধারণা শুরু থেকেই একটি ভুল অনুমানের ওপর তৈরি ছিল। ওয়াশিংটনের মূল সমস্যা কেবল শক্তি প্রয়োগের অভাব নয়, বরং বিপরীত পক্ষের প্রকৃতি ভুলভাবে বোঝার। মার্কিন সরকার ধরে নিয়েছে যে কোনো দেশ যদি বিধ্বংসী অর্থনৈতিক চাপ এবং স্থায়ী সামরিক হুমকার সম্মুখীন হয় শেষমেশ সে ত্যাগ করবে। এর জন্য বিমানবাহিনী অঞ্চলটিতে প্রেরণ, উন্নত যুদ্ধবিমান মোতায়েন, বহুল প্রচারিত সামরিক মহড়া এবং পাশাপাশি নিষেধাজ্ঞার তীব্রতা, এই পদক্ষেপগুলো এই লজিকের মধ্যে নির্ধারিত হয়েছে। সর্বোচ্চ চাপ তৈরি করে তেহরানকে একতরফা দাবিতে রাজি করানো। এই মাঠের ব্যবস্থার পাশাপাশি একটি বর্ণনামূলক যুদ্ধও গড়ে উঠেছে। অনেক পশ্চিমা মিডিয়া বারবার ইরানের নিরবস্থা, আভ্যন্তরীণ অশান্তি বা অর্থনৈতিক অবনতি নিয়ে আলোচনা করেছে, এমন ইমেজ তৈরি করতে যেন তেহরান চাপে নড়বড়ে হয়ে গেছে। এমনকি কৌশলগত ভার্টিগম শব্দটি ব্যবহার করা হয়েছে, যেন তেহরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিভ্রান্ত হয়ে গেছে এবং চাপের নিচে ভেঙে পড়ছে। কিন্তু যা এখন স্পষ্ট হয়েছে তা এই চিত্রের বিপরীত। এখানে বিভ্রান্তি হচ্ছে মার্কিনদের নিজেদের মধ্যে। কেন তাদের পরিকল্পিত সমীকরণ বাস্তবে কাজ করছে না? যখন মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে বিস্তৃত সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি, স্পষ্ট বা অস্পষ্টভাবে প্রশ্ন করেন কেন বিপরীত পক্ষ রাজি হয়নি, সেই প্রশ্ন ইরান সম্পর্কে কম এবং ওয়াশিংটনের মানসিক মডেলের ধসকে আরও বেশি তুলে ধরে। ট্রাম্প বিদেশনীতি শুরু করেছিলেন চুক্তি করার মানসিকতা নিয়ে। তিনি রাজনীতি ব্যবসার লজিকের সম্প্রসারণ হিসেবে দেখতেন। এমন এক জায়গা যেখানে চাপ বাড়ালে অপরপক্ষ শেষ পর্যন্ত ছাড় দেয় এবং চুক্তি সম্পন্ন হয়। এই কাঠামোর মধ্যে প্রতিটি পক্ষের ভাঙার সীমা থাকে। যে বিন্দুতে খরচ এত বেশি হয়ে যায় যে পিছু হটা সবচেয়ে যৌক্তিক মনে হয়, কিন্তু ইরানের ক্ষেত্রে এই বিশ্লেষণ ব্যর্থ হয়েছে। যদি কৌশলগত ভার্টিগো শব্দটি ব্যবহার করতে হয় তা ওয়াশিংটনে বেশি প্রযোজ্য, যেখানে রাজনৈতিক প্রাচীরের একাংশ এখনও স্বীকার করতে অস্বীকার করছে যে সর্বোচ্চ চাপের নীতি এমন দেশের বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে, যার মতো ইরান। একই নীতি পুনরাবৃত্তি করা এবার হয়তো কাজ করবে, এই আশায় শক্তি নয় বরং পুনর্মূল্যায়নের অক্ষমতার প্রতিফলন। ইতিহাস দেখিয়েছে বিপরীত পক্ষের ইচ্ছা এবং ক্ষমতা ভুল বোঝা অনিয়ন্ত্রিত ব্যয়বহুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। মূল বিষয় তাহলে মার্কিনদের হাতে লিভারেজের অভাব নয়, বরং বোঝার অক্ষমতা যে সব রাষ্ট্রই থুমকিতে একইভাবে প্রতিক্রিয়া করে না। ইরান তার পথ নির্ধারণ করেছে জাতীয় স্বার্থ, নিরাপত্তা বিবেচনা এবং পরিচয় সংক্রান্ত দিকগুলোর ভিত্তিতে। অভিজ্ঞতাও দেখিয়েছে বাইরের চাপ প্রায়শই এই পথকে পরিবর্তন না করে বরং শক্তিশালী করেছে। যতক্ষণ না এই বাস্তবতা ওয়াশিংটনের স্বীকৃত হয় যে চাপের নীতি সবসময় প্রতিপক্ষকে বাধ্য করে না, এই বিভ্রান্তি চলতেই থাকবে। হোয়াইট হাউসের সামনে এখন সিদ্ধান্ত স্পষ্ট। এমন পথ চালিয়ে যাওয়া যা এখনও ফলাফল দেখায়নি এবং কেবল উত্তেজনা বাড়িয়েছে, অথবা ইরানকে একটি অতি সরলীকৃত দৃষ্টিকোণ থেকে দেখার পরিবর্তন। ইরানের ক্ষমতা কাঠামোর জটিলতা স্বীকার করা মানে তার সঙ্গে একমত হওয়া নয়, বরং এটি বাস্তবসম্মত নীতি নির্ধারণের জন্য প্রয়োজনীয়। এই পুনর্মূল্যায়ন ছাড়া চাপ ও প্রতিরোধের চক্র চলতেই থাকবে এবং প্রতিবার দুই পক্ষের মধ্যে ফাঁক আরও বাড়বে। শেষ পর্যন্ত আজ সবচেয়ে স্পষ্ট যে বিষয় হল মার্কিন গণনার মধ্যে ধারণ এবং বাস্তবতার ফাঁক। এমন এক ধারণ যা ধরে নিয়েছিল চাপ বাড়ালে দ্রুত এবং কাঙ্ক্ষিত ফলাফল আসবে, এবং বাস্তবতা যা দেখিয়েছে সমীকরণগুলো একক সূত্রে সমাধানযোগ্য নয়। এই ফাঁক সংশোধন না হলে তা কেবল বিভ্রান্তি নয় বরং ব্যয়বহুল সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। ইরান দেখিয়েছে যে হুমকিতে সে তার পথ পরিবর্তন করে না। এখন সিদ্ধান্ত নেওয়া ওয়াশিংটনের। তারা কি তাদের অনুমান পুনর্মূল্যায়ন করতে প্রস্তুত, নাকি কার্যকারিতা প্রশ্নবিদ্ধ একটি নীতিতে অটল থাকবেন? আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।